কাফেররা দেখলো যে যেভাবে মুসলমানরা আছে, মানে খেলাফতের আদলে, যে খেলাফতের সিস্টেমে তারা রাজত্ব করছে, যদি এই অবস্থায় মুসলমান থেকে যায়, তাইলে 1300 বছর না, বরং 13,000 বছরও মুসলমানদের থেকে এই রাজত্ব নেওয়া সম্ভব হবে না। পরবর্তীতে তারা চিন্তা করলো কি করে মুসলমানদের থেকে এই রাজত্ব কেড়ে নেওয়া যায়। তখনই সাধারণত এই তন্ত্র মন্ত্রগুলো ওরা আবিষ্কার করে, গণতন্ত্র বা জাতীয়তাবাদ ইত্যাদি। বাংলাদেশে মুসলমানদেরকে কিন্তু এই গণতন্ত্র বহু ভাগে ভাগ করছে, শুনেছি যে 49টা দল নিবন্ধিত। তাহলে বোঝা গেল যে এই জাতিকে বা এই মুসলমানদেরকে 49 দলে বিভক্ত করছে। এই যে কাফেরদের যে চক্রান্ত, যে যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে কোনোভাবেই মুসলমানদের থেকে রাজত্ব কেড়ে নেওয়া যাবে না, সুতরাং মুসলমানদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়, তখনই এই তন্ত্র মন্ত্রগুলো তৈরি করছে। তৈরি করার পরে এই যে কামরা কামড়ি, এখন এই যে আমাদের যেমন সারা দেশের কথাই বলি, ঢাকার কথাই বলি, যে কত পার্টি এবং কত ভাবে কামরা কামড়ি। আমার মনে হয় আপনি যে পয়েন্টটা নিয়ে এসেছেন অত্যন্ত চমৎকার, যে 1350 বছর বা 1300 বছর পর্যন্ত ইসলামী শাসন ছিল। আমি এই জায়গাটা একটু আপনার সাথে অ্যাড করতে চাই। 1924 সালে অটোমান সাম্রাজ্য বা তুর্কি খেলাফতের পতন হলো, আর এখন 2025 সাল, তার মানে 100 বছর আমরা ইসলামিক খেলাফত বা ইসলামিক শাসন ব্যবস্থা থেকে আমরা দূরে আছি। তো এই জায়গাটায় আপনি যদি দর্শকদের বলতেন যে 1924 সালের পূর্বে বিশ্বটা কেমন ছিল, আর 1924 সাল থেকে নিয়ে আজকের 2025 পর্যন্ত ইসলামী খেলাফত বা ইসলামী শাসনের বাইরে পৃথিবী চলে যাওয়ার পরে বর্তমান পৃথিবীর অবস্থা কি, যদি এটা মোটামুটি আমরা দর্শকদের কাছে স্পষ্ট করতে পারি, তাহলে তুলনার কম্পেয়ার করার একটা জায়গা তৈরি হবে যে আসলে শরিয়া আইন থাকলে, ইসলামী শাসন থাকলে কি বিশ্ব ভালো থাকে নাকি না থাকলে ভালো থাকে। জাযাকাল্লাহ। জি, আসলে এই সমস্ত টপিক গুলো নিয়ে আরো একটু বিস্তারিত সময় নিয়ে বক্তব্য রাখার প্রয়োজন। যদি অন্তত 1 সপ্তাহ ব্যবধানে এ ধরনের আয়োজন করা হয়, তাহলে সবার জন্য অনেক বিস্তারিত এবং চমৎকার করে হয়তো বক্তব্যগুলো পেশ করতে সুবিধা হবে এবং মানুষের উপকার হবে। তো তারপরও যেহেতু মানে এই ধরনের প্রোগ্রামগুলো একটা সীমিত সময়ে মধ্যেই করতে হয়, তো যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ রসুলের যুগ, মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে তো আমাদের জানাই আছে, আল্লাহ রসুল বলছেন যে আমার যুগ সর্বোত্তম, তারপরের যুগ, তারপরের যুগ। এরপরে আপনার উমাইয়ার শাসন আসলো, যেটাকে রাজতন্ত্র বলা হয়। তারপরও আমরা ইতিহাস দেখলে অনেক সমস্যা যদিও গেছে, তারপরও তুলনামূলক ভাবে ভালো ছিল। আব্বাসী আমলে তখন তো যদিও মুসলিম বিশ্বের প্রসার হয়তো কম হয়েছে, কিন্তু মানে জ্ঞান চর্চা ইত্যাদি ইত্যাদি দিক দিয়ে যথেষ্ট ডেভেলপ হয়েছে। আস্তে আস্তে উসমানী খেলাফত তুলনামূলক ভাবে সারা পৃথিবী বা মুসলিম এরিয়া এটা অনেক চমৎকারই ছিল। তো পরবর্তীতে কাফেররা দেখলো যে যেভাবে মুসলমানরা আছে, যেই মানে খেলাফতের আদলে, যে খেলাফতের সিস্টেমে তারা রাজত্ব করছে, যদি এই অবস্থায় মুসলমান থেকে যায়, তাইলে 1300 বছর না, বরং 13,000 বছরও মুসলমানদের থেকে এই রাজত্ব নেওয়া সম্ভব হবে না। পরবর্তীতে তারা চিন্তা করলো কি করে মুসলমানদের থেকে এই রাজত্ব কেড়ে নেওয়া যায়। তখনই সাধারণত এই তন্ত্র মন্ত্রগুলো ওরা আবিষ্কার করে, গণতন্ত্র বা জাতীয়তাবাদ ইত্যাদি, যে তন্ত্র মন্ত্রগুলো আবিষ্কার করে এগুলো মুসলমানদেরকে দেয় যে তোমাদের নেতা তোমরাই তৈরি করবে, জনগণের ভোটে জনগণের শাসক হবে। সুতরাং এই ধরনের কিছু লোক বা নেতৃত্বের সুরসুরি দিয়ে এই যে বিভিন্ন পার্টি, যেমন আমাদের বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে মুসলমানদেরকে কিন্তু এই গণতন্ত্র বহু ভাগে ভাগ করছে। যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী ঐক্য জোট ইত্যাদি ইত্যাদি, এরকম অনেকগুলো, শুনেছি যে 49টা দল নিবন্ধিত। তাহলে বোঝা গেল যে এই জাতিকে বা এই মুসলমানদেরকে 49 দলে বিভক্ত করছে, এবং দেখা যাচ্ছে যে এই দলের মুসলমানরা সেই দলের মুসলমানদেরকে অত্যাচার করে, পিটে, মারে। যেমন 17 বছর আওয়ামী লীগ সরকার ছিল, তারা বিএনপি সহ বিরোধী দলে যারা ছিল তাদেরকে অনেক অত্যাচার, হয়রানি, এমনকি অনেকে পলাতক ছিল, বিদেশে পালায় থাকতে হয়েছে। তো এখন আবার আওয়ামী লীগের পতন হয়েছে, এখন দেখা যাবে বিএনপি সহ অন্য দলের মুসলমানরা আবার আওয়ামী লীগের যেসব মুসলমানরা, তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন। তো এই যে কাফেরদের যে চক্রান্ত, যে যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে কোনোভাবেই মুসলমানদের থেকে রাজত্ব কেড়ে নেওয়া যাবে না, সুতরাং মুসলমানদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়, তখনই এই তন্ত্র মন্ত্রগুলো তৈরি করছে। তৈরি করার পরে এই যে কামরা কামড়ি, এখন এই যে আমাদের যেমন সারা দেশের কথাই বলি, ঢাকার কথাই বলি, যে কত পার্টি এবং কত ভাবে কামরা কামড়ি, যার কারণে দেখা যাচ্ছে যে বর্তমানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। এখানে যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনায় পড়ে যেতে পারে। মানে একেবারেই একটা মানে ব্যর্থ একটা রাষ্ট্র অনেক ক্ষেত্রে বলা যেতে পারে, কারণ মানুষের জীবনের কোনো ভ্যালু মূল্য নেই।
তো সুতরাং মোহতারাম এখন এটা বর্তমান যে পরিস্থিতি, এটা তো আমাদের সবার জানাই আছে যে কত নাজুক পরিস্থিতির মধ্যে এখন আমরা আছি। তো সুতরাং এটা এর চেয়ে অনেক ভালো ছিল ইসলামী আইন কানুন যখন ছিল, আংশিক থাকলো, বা আমরা এখনো দেখতে পারি যে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, যে সৌদি আরব সহ আরব আমিরাত, বা তাদের বিষয়ে অনেক সমালোচনা থাকলো, সেখানে যে ইসলামের যে আইনগুলো আছে থাকার কারণে সে দেশে কিন্তু এই ধরনের খুন খারাপি, হত্যা, চুরি, জুলুম এগুলো কিন্তু ওখানে বলতে গেলে 0 পয়েন্টে একেবারে আছে। তো এগুলো তো ইসলামের শরিয়া আইনের কারণেই আমি মনে করি যে সেই দেশগুলো এখনো ভালো আছে, যদিও হাজার হাজার ষড়যন্ত্র, কাফের মুশরিকরা, সারা পশ্চিমারা, তারা তাদের নিয়ন্ত্রণ এবং রাজত্ব সারা বিশ্বে টিকায় রাখার জন্য আরব বিশ্বের উপরও শত শত ষড়যন্ত্র আছে যেন তারা এই অবস্থা থেকে সরে আসে, কিন্তু তারপরও তারা যদ্দূর ধরে রাখছে, আমাদের সাথে তুলনা করলে যে আমরা যে মানব রচিত যেই আইন কানুন দিয়ে আমরা চালাচ্ছি আমাদের দেশগুলোকে, আর ওদের দিকে তাকালে আসমান এবং জমিন, সেখানে ডিফারেন্স আমরা দেখতে পাবো, যে সেখানে নিরাপত্তার কোনো অভাব নাই। আমি নিজে আরব আমিরাতে গেছি, সেখানে আমাকে বলছে যে এই ধরনের যে বিশ্ব সুন্দরী যদি আরব আমিরাতে ঘোরাফেরা করে রাত 2টা 5টা 1টা এনি টাইম ঘুরে, কেউ ওইদিকে তাকানোর কোনো টেন্ডেন্সি নেই, যে কে যাইতেছে না যাচ্ছে, বা চিন্তায় হওয়ার কোনো চিন্তা নাই, চিন্তা হওয়ার কোনো ভয় নাই, ইপটিজিং এর ভয় নাই, বা আমাদের দেশে যা যা হচ্ছে এই ধরনের কোনো ভয়ের সেখানে কোনো আশঙ্কা নাই। আমি মনে করি যে এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে শরিয়া আইনের কারণে এই ধরনের তারা একটা সিচুয়েশন তৈরি করতে পারছে। এখন আমরা যদি বলি যে তাদের চেয়ে আমরা মানব রচিত আইন দিয়ে অনেক ভালো আছি, তাহলে তো এটা কি আমরা বলতে পারি বল?